নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রয়াত হলেন প্রাক্তন সেনাবাহিনীর ৪৪তম প্রধান জেনারেল কেবি কৃষ্ণ রাও। মোদীর নেতৃত্বাধীন সরকারের আলোচনার নেই জায়গা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রবীণ নেতা যশবন্ত সিনহা। উত্তর কাশ্মীরের দর্দপোরা গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত ৩ জঙ্গি। মৃত জঙ্গি লস্করের শীর্ষ নেতা বলে জানা যায়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন প্রাক্তন সেনাপ্রধান ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল জেনারেল কেবি কৃষ্ণ রাও। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। প্রাক্তন সেনাপ্রধান ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল জেনারেল কেভি রাও শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন নয়াদিল্লির মিলিটারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, জেনারেল রাও 1981-র 1 জুন থেকে 1983-র জুলাই পর্যন্ত সেনাপ্রধান ছিলেন এবং এই সময়ের মধ্যেই 3 বাহিনীর সর্বোচ্চ পদ চেয়ারম্যান অব দ্য চিফস অফ স্টাফস কমিটির দায়িত্ব পালন করেন 1992-র মার্চ থেকে অবসর পর্যন্ত। তিনি 1942 সালে সেনাবাহিনীতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 3টি ভারত-পাক যুদ্ধেই অংশ নেন। 1970 থেকে 72 পর্বে নাগাল্যান্ড ও মণিপুরে সন্ত্রাস দমনে নিযুক্ত মাউন্টেন ডিভিশনের প্রধান ছিলেন।
ওই সময়ে তার নেতৃত্বাধীন এই ডিভিশন 1971-এ ভারত পাক যুদ্ধে অংশ নেয় এবং সিলেট এলাকা ও উত্তর পূর্ব বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে ভূমিকা নেয়। এর জন্য তাকে পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত করা হয়। 1984-এর জুন থেকে 1989-এর জুলাই পর্যন্ত যিনি ত্রিপুরা, মণিপুর ও নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। এখানে উল্লেখ্য, 1988 সালে ত্রিপুরায় সন্ত্রাসবাদী গণহত্যা, একতরফা উপদ্রুত আইন জারি করে সেনা নামিয়ে নির্বাচন অনুষ্ঠান ও বামফ্রন্ট সরকারকে উচ্ছেদের কংগ্রেস টিএনভি কেন্দ্র ষড়যন্ত্রে তিনিও ছিলেন অন্যতম অংশীদার। 1988 জুন থেকে 1989-এর জুলাই পর্যন্ত মিজোরামের রাজ্যপালও ছিলেন তিনি। 1989 থেকে 90 এবং 1993 থেকে 98 পর্যন্ত 2 দফায় তিনি জম্মু কাশ্মীরের রাজ্যপালও ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এবং সেনাপ্রধান জেনারেল ডিএস সুহাগ পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রবীণ নেতা যশবন্ত সিনহা। মোদীর নেতৃত্বাধীন সরকারে আলোচনার নেই জায়গা। এমন চলে জরুরি অবস্থার পর নির্বাচনে ভোটাররা যেমন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছিল, ঠিক তেমনি হাল হবে মোদী ও তার সরকারের, বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রবীণ নেতা যশবন্ত সিনহা। তিনি বলেছেন, মোদীর নেতৃত্বাধীন সরকারে আলোচনার জায়গা নেই। এমন চলে জরুরি অবস্থার পর নির্বাচনে ভোটাররা যেমন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছিল, ঠিক তেমনি হাল হবে মোদী ও তার সরকারের। উল্লেখ্য, মোদী ও অমিত শাহর উদ্যানে দলে কোণঠাসা হয়ে পড়েছেন যশবন্তের মতো প্রবীণ নেতারা। বিভিন্ন ইস্যুতে তারা দলের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খুলেছেন। এবার যশবন্ত যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে দলের অন্দরে জল যে আরো ঘোলা হবে তা নিয়ে সন্দেহ নেই। গোয়ার এক আলোচনা সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন বাজপেয়ী জামানার কেন্দ্রীয় মন্ত্রী। আলোচনা সভায় হাজির ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। যশবন্ত বলেন, আলোচনার সুযোগ হবে না এমন কোনো সম্ভাবনাই নেই। এটাই ভারতীয় গণতন্ত্রের প্রকৃত শক্তি। এখানে সেখানে কিছু বিচ্যুতি থাকতে পারে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ থাকতে পারে, কিন্তু ভারতীয় সমাজ এ বিষয়ে সচেতন। ভারতে আলোচনায় যারা বিশ্বাসী নয় তাদের টেনে ধুলো ফেলে দেবে। এজন্য শুধু একটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। এ প্রসঙ্গে তিনি জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করেছেন। যশবন্ত বলেছেন, তৎকালীন কংগ্রেস সরকার আলোচনার পথকে অস্বীকার করেছিল। 1977-এর নির্বাচনে তারা এর সমুচিত জবাব পেয়েছিল। प्रजातंत्र में प्रजातंत्र डायलॉग से ही चलता है और अगर किसी का केस है कि प्रजातंत्र ही भारत में समाप्त हो चुका है तो उससे मैं सहमत नहीं हूँ। फिर चर्चा आगे बढ़ी और मैंने सबका ध्यान आपातकाल की ओर, इमरजेंसी की ओर आकृष्ट किया, जिसके बारे में मैंने कहा कि देश की जनता ने उसको स्वीकार नहीं किया था और उसका हश्र इंदिरा गांधी को झेलना पड़ा था। বিরোধীরা যেভাবে সংসদকে অচল করে রেখেছে তারও সমালোচনা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে কংগ্রেস নেতাদেরকেও একহাত নিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, বাজপেয়ী জামানার এনডিএ সরকার বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ বিল পাস করাতে পেরেছিল। উল্লেখ্য, বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেছেন, বাজপেয়ী, আডবাণী ও মুরলী মনোহর যোশীর মতো নেতাদের আরও বেশি সম্মান পাওয়ার উচিত ছিল। এরই মধ্যে যশবন্তের বক্তব্য বিজেপির অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর কাশ্মীরের দর্দপোরা গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু 3 জঙ্গির। মৃত জঙ্গি লস্করের শীর্ষ নেতা বলে জানা যায়। উত্তর কাশ্মীরের দর্দপোরা গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু 3 জঙ্গির। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। মৃত এক জঙ্গির নাম আবু উসামা ওরফে জারার। সে লস্করের শীর্ষ নেতা, তবে বাকি দুজনের পরিচয় মেলেনি। এখনও সেখানে সেনা ও জঙ্গি সংঘর্ষ অব্যাহত। শুক্রবার রাত থেকে জম্মু কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালির কাছে দর্দপোরা গ্রামে অপারেশন চালায় ভারতীয় সেনার 28 রাষ্ট্রীয় রাইফেল এবং স্পেশাল অপারেশন গ্রুপ। গুলি বিনিময় চলতে থাকে জঙ্গি ও সেনা জওয়ানদের মধ্যে। রাতেও বন্ধ হয়নি গোলাগুলি। সেনা জওয়ান সূত্রে খবর, শনিবার রাতে মৃত্যু হয় এক জঙ্গির। রবিবার আরও 2 জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন লস্করের শীর্ষ নেতা রয়েছে বলে খবর। সে পাকিস্তানের বাসিন্দা। তাদের কাছ থেকে মিলেছে প্রচুর অস্ত্র। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন, দর্দপোরা গ্রামটি ঘন জঙ্গলে ঢাকা। ওই পথে বান্দিপুর জেলায় প্রবেশ করে জঙ্গিরা। জঙ্গিদের আসার খবর পেয়ে সমস্ত বেরোনোর পথ বন্ধ করে দেয় সেনা জওয়ানরা। ঘিরে ফেলে গোটা এলাকা। শুরু হয় অপারেশন। তিনি জানিয়েছেন, এখনও সেখানে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। মেম্বার সেক্রেটারি TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মধ্যপ্রদেশের সাগরে উদ্ধার প্রচুর বিস্ফোরক। কোথা থেকে এলো এত আগ্নেয়াস্ত্র? গোটা বিষয়কে খতিয়ে দেখছে পুলিশ। মধ্যপ্রদেশের সাগরে উদ্ধার প্রচুর বিস্ফোরক। পুলিশ জানিয়েছে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে 40 পেটি ভর্তি 10 কুইন্টালেরও বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিটোনেটরও। অন্যদিকে পাঠানকোটের সুন্দরচক এলাকা থেকে 3টি ম্যাগাজিন AK-47 এর প্রচুর গুলি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 15টি বোরের 18টি কার্তুজ এবং ইনসাস রাইফেলের 29টি গুলিও। मिली थी हमें कि नया खेड़ा आपचन तरफ एक गाड़ी जा रही है जिसमें लगभग 1000 किलो विस्फोटक पकड़ा गया है। उसमें विस्फोटक मिला है हमें लगभग 1000 किलो। तो ये सूचना पे हम जब गए तो हमें वहाँ पे बिना कागजात के वो सारे विस्फोटक मिले, जिसे हम जब्त करके लिए। কোথা থেকে এলো এত আগ্নেয়াস্ত্র? ফের বড়সড় নাশকতার ছক জঙ্গিদের? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের প্রথম বরপাথরি শাখা সম্মেলন অনুষ্ঠিত হলো বরপাথরি সমস্মৃতি মিলনায়তনে। সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক বাসুদেব মজুমদার। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের প্রথম বরপাথরি শাখা সম্মেলন ঘিরে উৎসাহ উদ্দীপনা মোটর শ্রমিকদের মধ্যে। রবিবার বরপাথরি সমর চৌধুরী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করে সংগঠনকে সমস্ত শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিধায়ক বাসুদেব মজুমদার। অনুষ্ঠানে রাজনগর, গৌরাঙ্গবাজার, ভবানীপুর সহ নানা জায়গার শতাধিক গাড়ি চালক শ্রমিকরা অংশ নেন। সম্মেলনে ভাষণ দেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, CITU বিলুনিয়া বিভাগ সম্পাদক বিজয় তিলক, TMSU মহকুমা সম্পাদক অমল দেবনাথ সহ অন্যান্যরা। সমাধানে আপনারা কাজ করবেন, দাবি করবেন, লড়াই করবেন। সেই সমস্যার মূল কোথায় নিহিত? সমস্যা কেন তৈরি হয়? সমস্যার জন্য কারা দায়ী? এই বিষয়গুলি কিন্তু আপনাদের বুঝতে হবে, না হলে পরে আপনাদের বিভেদ এবং বিভ্রান্তির দিকে আপনাদের নিয়ে যাবে।
7-5-14 বলে মানুষকে বিভ্রান্ত করার জন্যে ওরা চেষ্টা করবে। মানুষকে যারা প্রতারিত করতে চায়, মানুষকে যারা ঠকাতে চায়, মানুষের দাবি যারা মেনে নিতে চায় না, তাদের কাছে কর্পোরেট মালিকদের কাছে বিক্রি করার পর আজকে কি অবস্থা, লক্ষ লক্ষ শ্রমিক সেখানে ছাঁটাই হয়ে যাচ্ছে, নতুন কর্মনিয়োগের সুযোগ তো একেবারেই নেই। সর্বত্র আজকে বেকাররা কাজ চায়। ভারতবর্ষের সম্পদের তো অভাব নেই, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, মাঝখানে মানব সম্পদ, কিন্তু এগুলিকে কাজে লাগালে পরে ভারতবর্ষ অনেক লড়াই করা হয়েছে। মেঘালয়, গুয়াহাটি, শিলং, সুন্দরী জায়গা থেকে মাল পরিবহন করে ত্রিপুরার মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মোটর শ্রমিক ইউনিয়ন দায়িত্ব গ্রহণ করেছে। উগ্রপন্থীর আক্রমণ যখন মানুষ যেতে পারে না, তখন মাল এনে এখানকার মানুষকে খাওয়ানো, তখন এখানকার মানুষকে গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ। দিনের শেষে 22 জনকে নিয়ে বরপাতুরি শাখা কমিটি গঠন হয়। সভাপতি পরিমল সাহা, সম্পাদক স্বপন সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে দিবাকর চক্রবর্তী নির্বাচিত হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্রুতগতিতে থাকা বাইক থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হলো এক বাইক আরোহী। ঘটনা বিশালগড় থানার দুর্গানগর কালীটিলা এলাকায়। রবিবার বেলা 9টা নাগাদ বিশালগড় থানাধীন দুর্গানগর কালীটিলা এলাকায় একটি যান দুর্ঘটনা সংঘটিত হয়। এতে মারাত্মকভাবে আহত হয় এক বাইক আরোহী। নাম তার মুর্শেদ আলম, বাড়ি দুর্গানগর পঞ্চায়েতের অন্তর্গত হাসান হোসেন পাড়ায়। ঘটনা বিবরণে জানা যায়, এদিন TR012961 নম্বরের একটি কমান্ডার জিপ বক্সনগর থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে TR074787 নম্বরের একটি বাইক দ্রুতগতিতে বক্সনগরের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, গাড়িটি দেখে বাইকের ব্রেক কষতেই পেছনে বসে থাকা বাইক আরোহী ছিটকে পড়ে। গাড়িটি এসে তার অন্তত 10 হাত ঠেলে হিচড়ে নিয়ে যায়। এতে তার মাথা এবং পা ফেটে যায়, রক্তে ভেসে যায় রাজপথ। প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এসপি প্রদীপ কুমার দে, ডিএসপি শ্যামানন্দ শর্মা এবং বিশালগড় থানার সেকেন্ড অফিসার প্রশান্ত দে সহ অন্যান্য অফিসাররা। ঘাতক গাড়িটিকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। আমরা তো ওইদিকে 3 জন মিলে কথা কইতাছি, হ্যাঁ, কথা কথা এমনি হইয়ালা আরম্ভ করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। তখন দৌড়েই আইছি, আইসিরা দেখি এই বাইকওয়ালা বাইকটা পড়ছে, বাইকের ড্রাইভার যেটা গেছে পেছন দিকে দৌড়িয়া, আর যে পেছনে যে ছেলেটা ছিল ওই ছেলেটা ওই জিপের সামনে দিয়া চাক্কাটা হাসড়িয়ে নিয়ে ওই দিকে নিয়ে লাগাই রাখছে। স্পিডে ছিল, হাই স্পিডে ছিল। স্যার, আপনার কি মনে হয় কেন এই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে? স্পিড, ওভার স্পিড, নাথিং বাট ওভার স্পিড। পুলিশ ড্রপগেট চাই, এখানে একটা ট্রাফিক ব্যবস্থা চাই, যাতে স্কুলের ছেলেমেয়েরা বা সাধারণ মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে, যাতে অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি, সেটাই। এখান থেকে আগে কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, হয়েছে, অনেকবার হয়েছে, এত বড় হয়নি, ছোট ছোট হয়েছে, যা মীমাংস হয়ে গেছে। এখন তো যা দেখছি ধীরে ধীরে বড় হচ্ছে, আরো বড় হবে মনে হয়, সে ব্যবস্থা না করলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধ সম্পর্ক ধরা পড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায়। অবৈধ সম্পর্ক ধরা পড়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক নববধূর। স্বামীর সহজ সরলতার সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ প্রতিবেশী এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এই নববধূ। শনিবার রাত 10টা নাগাদ পরিবারের লোকজন তাদের অবৈধ সম্পর্ক ধরে ফেলতেই লোকলজ্জার ভয়ে রবিবার সকাল 10টা নাগাদ নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানায় পরিবারের লোক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার থেকে প্রায় 10 মাস আগে তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার নিরঞ্জন দাসের মেয়ে সুমিত্রা দাসের সাথে দক্ষিণ পুলিনপুর এলাকায় দীপক দাসের সাথে সামাজিক বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সহজ ও সরল হওয়ায় সংসার সুখের ছিল না। গত লক্ষ্মী পুজোর পর থেকে এই এলাকার এক প্রতিবেশী যুবক অনিমেষ দাসের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে পরিবারের লোক এই ঘটনা ধরার চেষ্টা করলেও চালাক অনিমেষকে ধরতে পারেনি। শনিবার রাতে স্বামীর উপস্থিতিতে সহজ সরল দীপককে প্রাণে মারার হুমকি দিয়ে এই বধূর সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়। ঘটনার আঁচ পেয়ে পরিবারের লোক তাদের হাতে না হাতে ধরে ফেলে পুলিশে খবর দিতে চাইলে অনিমেষের মা বাবা এই পরিবারের হাতে পায়ে ধরে সালিশি সভার মাধ্যমে ঘটনা শেষ করবে বলে জানায়। রবিবার সকালে সালিশি সভার আগে নববধূ গায়ে আগুন দেয়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা এসে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে
সেখান থেকে আগরতলায় জিপিতে রেফার করা হয় তাকে। শুনতেছি মানুষের কারণে আমরা বিশ্বাস করছি না যে আমরা নিজেরা আগে দেখা লই, দেখা তারপরে দৌড়ম। তো আমরা অনেক দিন দেখছি, আমি একা বিরা কীভাবে দৌড়ম এর লাগে ধরতে পারছি না। কালকে আমার ছেলেও বাড়িতে ছিল, আমার স্বামীও বাড়িতে ছিল, আমরা দেখে এসে তখন আয়া তারপরে তারা দেখছি। আমরা তো এখানে থাকি না, আর কোথায় নাম বাড়িছে আগরতলা। আমরা কালকে যা ঘটনা দেখছি আর ওখানে যে আগুন পুরা এই ঘটনা আমরা কইতে পারতাম। আমরা আয়া পরে দিতে শুয়ে দিচ্ছি। মানে কালকে মানে কিরকম কালকে কেমন ছেলেটা আসলো এখানে বয়া, আর চাইনা আসলো কোন বয়া অবস্থায় আছিল বা কি বুঝছেন আপনারা দেখে শুনে? এটা অ্যাটেম্প টু সুইসাইড। ঘরের মধ্যে না ঘরের বাইরে? ঘরের ভিতরে ঘটনা হচ্ছে, দেখলাম কাপড় চোপড় পইরা রয়েছে, হাওয়া এখানে আছে, ঘরের মধ্যে আগুন ধরতে চাইছিল। কেরোসিন বা কেরোসিন এরকম কোনো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই সভাপদ সংগ্রহ অভিযান উপলক্ষে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোনামুড়া ধলিয়াইতে, যার উদ্যোক্তা ছিল সংগঠনের ধলিয়াই ইউনিট কমিটি। সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই বার্তাকে সামনে রেখে আগামী 7 থেকে 14 ফেব্রুয়ারি ডিওয়াইএফআই এর সভ্যপদ সংগ্রহ অভিযান উপলক্ষে রবিবার ডিওয়াইএফআই ধলিয়া ইউনিটের উদ্যোগে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক নিত্যানন্দ বর্মন, ডিওয়াইএফআই সোনামুড়া লোকাল কমিটির সম্পাদক মনির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রথমে ছোটদের নিয়ে শুরু হয় বসে আঁকড় প্রতিযোগিতা, এরপর মহিলাদের নিয়ে শুরু হয় হাড়িভাঙা প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানি, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় প্রায় 1 শতাধিক মহিলারা অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক নিত্যানন্দ বর্মন বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সোনামুড়া লোকাল কমিটির উদ্যোগে দলিয়া ইউনিট এলাকায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 2016 সালের সভ্যপদ অভিযানকে কেন্দ্র করে এই ক্রিয়া কর্মসূচি 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি সারা রাজ্যে সভ্যপদ গ্রহণ অভিযান। এই অভিযান সফল করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই আহ্বানে 2016 সালের এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত হচ্ছে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ভূমিকম্প হতে পারে ত্রিপুরায়, আশঙ্কায় ভূতত্ত্ববিদরা, আর তাই ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হলো খোয়াইতে। শনিবার আচমকাই খোয়াই শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। তারপর একে একে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ছুটে চলে যায় হাসপাতালের দিকে। একের পর এক ক্ষতবিক্ষত ছোট ছোট শিশু, বয়স্ক ব্যক্তিদের হাসপাতালমুখী করা হচ্ছিল। টিএসআর, আসাম রাইফেল জওয়ানরা এবং স্কুলের ছাত্র শিক্ষকরা এককাট্টা হয়ে আহতদের হাসপাতালমুখী করতে শুরু করেন। দমকল কর্মীরাও পৌঁছান। হাসপাতালে দেখতে দেখতে আহতদের ভিড় জমে যায়। সেবক সেবিকাদের নিয়ে চিকিৎসকরা মুহূর্তেই ব্যস্ত হয়ে পড়েন। তারও আগে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ধনঞ্জয় রিয়াং ইমার্জেন্সি বেল বাজানোর নির্দেশ দেন, যাতে সব চিকিৎসক সহ হাসপাতালের কর্মীরা সজাগ হন এবং হাসপাতালে প্রবেশ করেন। তারপরেই শুরু হয় চিকিৎসা। ততক্ষণে গুরুতর জখম রোগীর সংখ্যা পৌঁছায় 8 জন। 25 জন চিকিৎসাধীন, আর 17 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। না, ভয় পাবার কিছুই নেই। সত্যি সত্যি ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়নি কেউ, বরং এমন পরিস্থিতির জন্য তৈরি হবার মহড়া মাত্র। মহড়া চলাকালীন মিডিয়া কর্মীকে এমনটাই জানালেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ধনঞ্জয় রিয়াং। আজকে 10-15 মিনিট আগে যখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে, টিএসআর গাড়ির মাধ্যমে যখন অনেক রুগী দেখলাম, সঙ্গে সঙ্গে আমি ইনস্ট্রাকশন দিলাম আমার স্টাফকে, যাতে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দিই, যারা আমার স্টাফকে, যাতে এই পেশেন্টগুলা, আর্থিক এফেক্টেড পেশেন্টগুলোকে আমরা চিকিৎসা করতে পারি। সব স্টাফ, সব মেডিকেল অফিসারকে জানানো হয়েছে, বাই ফোন অথবা থ্রু মেসেঞ্জার পাঠানো হয়েছে। সবাই এসে উপস্থিত। আমরা সবাই সেই ডাক্তার থেকে আরম্ভ করিয়া সিস্টার, জিডিএ, অন্য স্টাফরা সব কী বলে চাকরি করেছি এবং আমরা সময় মতো চিকিৎসা করেছি। আমার এখানে পেশেন্ট আনা হয়েছে বয়েজ স্কুল থেকে এসেছে 20 জন, গার্লস স্কুল থেকে এসেছে 30 জন, টোটাল 50 জন হয়েছে। তার মধ্যে সিরিয়াস রুগী পেয়েছি আমরা 8 জন, 25 জন অ্যাডমিটেড হয়েছে, আর ফার্স্ট এইড করে ছেড়ে দিয়েছি 17 জন। এই অ্যাওয়ারনেস
এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের স্টাফ যারা আমরা হসপিটালের স্টাফ যাতে এইসব যদি দুর্ঘটনা প্র্যাকটিক্যালি হয়ে যায় যাতে আমরা তুরন্ত সেবা করতে পারি, এটাই আমরা আজকে শিখালাম। আপনার তরফ থেকে খোয়াই পিএসকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু তারা তো এখন পর্যন্ত আসেনি। নিজেই ফোন করলাম আমার মোবাইল থেকে। আমরা জানি যে ভূমিকম্প প্রবণ জোন হিসেবে উত্তর পূর্বাঞ্চলে স্থান পাচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছেন উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা অনেকটাই বেড়ে গেছে, যা সত্যি দুশ্চিন্তার বিষয় উত্তর পূর্বাঞ্চল সহ আমাদের ত্রিপুরাবাসীর জন্য। অদূর ভবিষ্যতে গত 4 জানুয়ারির ট্রেইলার পুরো ফিল্মের রূপ নিয়ে আছড়ে পড়তে পারে এ রাজ্যেও। কিন্তু তাই বলে কি এর থেকে সচেতন থাকবো না? ভূমিকম্পের আগাম তথ্য বা সংবাদ না জানা গেলেও এরপর বিরূপ পরিস্থিতিতে কিভাবে সর্বোচ্চ এবং সচেতনতার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে রক্ষা করা যায়, চিকিৎসার আওতায় এনে প্রাণ বাঁচানো যায়, তার একটা আগাম মহড়া অনুষ্ঠিত হলো খোয়াইতে। খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার এই মহড়া মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়, কারণ এই মহড়ার জন্য ব্যবহার করা হয়েছে ছাত্রছাত্রীদের। খোয়াই পুর পরিষদের সহায়তায় পুরো এলাকার 2টি স্কুলের ছাত্রছাত্রীদের এর জন্য বেছে নেওয়া হয়। খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে 20 জন এবং খোয়াই দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে 30 জন, এই 50 জনকে নিয়ে হয় মহড়া। শনিবার উক্ত মহড়ায় সক্রিয়ভাবে সামিল হয় 6ষ্ঠ ব্যাটালিয়ন টিএসআর জওয়ান থেকে শুরু করে আসাম রাইফেল, ছাত্র শিক্ষক, হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু দুঃখজনক ঘটনা হলো খোয়াই থানাবাবুদের এদিনকার মহড়ার আগাম খবর দেওয়া সত্ত্বেও মহড়ায় অংশ নিতে দেখা যায়নি খোয়াই থানাবাবুদের। এ বিষয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ধনঞ্জয় রিয়াংকে জিজ্ঞাসা করা হলে তিনিও থানাবাবুদের এ ধরনের ভূমিকা এবং অসহযোগিতার কথা তুলে ধরেন। এখানে আপনি খোয়াই পুলিশ প্রশাসন সম্বন্ধে কি বলবেন? ওনারা তো এখন পর্যন্ত আসেনি। আমি তো পুনের তারা ব্যাপার আমি তো জানিয়েছি যাতে কি বলে পাবলিক কন্ট্রোলের জন্য। তবে আগামী দিনে এই মহড়া অব্যাহত থাকবে, বরং আগামী দিনে কোনো প্রিশিডিউল না করেই আচমকা এমন মহড়া অনুষ্ঠিত হবে যাতে করে হাসপাতাল সহ গোটা সিস্টেমকে পরখ করে দেখা যায়, জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা জানি 5 জুনে আছে। রিসেন্টলি যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা জিওলজিস্টরা যেটা বলছেন যে এখানে আর্থকুয়েকের ট্রেন্ডটা অনেকটাই বেড়ে গেছে, তো অদূর ভবিষ্যতে এই ধরনের আরও ভূমিকম্প হতে পারে। তো এতে করে আমাদের আজকে একটা যেটা অভিজ্ঞতা হলো, আমরা ইন ফিউচার বড় ধরনের যদি হয় আমরা কি করে তাকে হ্যান্ডেল করব, তার একটা ছোট মহারণা আজ হয়েই গেল। কি মনে করেন এই মহড়ার সম্বন্ধে আপনি কতটুকু? হ্যাঁ, একটা জিনিস আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, আমরা যখন মহড়াটা চলছিল আমরা দেখেছি যে অনেক পাবলিক গ্যাদার করেছে। এই ধরনের কর্মসূচি কি চালু থাকবে আরও? অবভিয়াসলি এটা তো আমরা এবার যেটা হলো এটা যে অনেককে জানিয়ে হয়েছে যে আজকে হবে, এতটাই হবে। আমি আমাদের সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে রিকোয়েস্ট করবো নেক্সট টাইম মহড়াতে যেন উইদাউট ইন্টিভিশন মিনস তারিখে যেন না থাকে, সময় যেন আগাম জানানো না হয়, কারণ ভূমিকম্প যখন হয় তার কোনো। যাই হোক, এসবের মধ্যেই এদিনকার মহড়া চলে স্বমহিমায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই 2016 সালের সভ্যপদ সংগ্রহ অভিযানকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংগঠনের তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে। শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই স্লোগানকে সামনে রেখে 2016 সালের সভ্যপদ অভিযান উপলক্ষে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। তেলিয়ামুড়া সিপিএম পার্টির বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত শিবির। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, সভাপতি অমরেশ চৌধুরী, অঞ্চল সম্পাদক অজিত পাল, রজত পাল সহ গণ আন্দোলনের নেতৃত্বরা। তেলিয়ামুড়ায় ডিওয়াইএফের সভ্যপদ সংগ্রহের অভিযানের অঙ্গ হিসেবে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। প্রতি বছরের মতো বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান কর্মসূচি সংগঠিত করল ডিওয়াইএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটি। এই শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই স্লোগানকে সামনে রেখে আমাদের ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে আজকের এখানে রক্তদান শিবির। আমাদের এই রক্তদান শিবির ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের একটা ক্যালেন্ডার কর্মসূচি। এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 35 ইউনিট রক্ত এখন পর্যন্ত হয়ে গেছে। আমাদের টার্গেট 50-এর উপরে। আমরা তেলিয়ামুড়া অঞ্চল কমিটি থেকে আজকে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি ব্লক এলাকায় কলছি এডিসি ভিলেজ একটি কৃষি প্রধান এলাকা। বর্তমানে সেচের জলের সমস্যায় ভুগছে কৃষকরা। সমস্যা নিরসনের দাবি করছে কৃষকরা। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি ব্লক এলাকায় কলছি একটি এডিসি ভিলেজ। এটি কৃষি প্রধান এলাকা। এখানে শীতকালীন শাকসবজির প্রচুর চাষ হয়। এই মরশুমে সেচের জলের প্রচণ্ড অভাব। মুহুরী নদী থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে কৃষকদের জমিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের তত্ত্বাবধানে একজন লোককে কর্মী হিসেবে নিয়োগ করা হয়। কিছুদিন যাওয়ার পর এখন পাইপলাইনের বিভিন্ন প্রান্তে ফাটল ধরে গেছে। অপারেটর নিজের খুশিমতো খোলেন, কিন্তু এখন বিপাকে পড়েছেন কৃষকেরা। পঞ্চায়েতে অনেকবার জানিয়েও কোনো কাজ হয়নি, কিন্তু মাসে মাসে পঞ্চায়েত প্রধানের সই নিয়ে অপারেটর নিজের বেতন উঠিয়ে নিচ্ছেন। এ নিয়ে কৃষকরা পঞ্চায়েত এবং দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। তারা চাইছেন তাদের সমস্যার সমাধান হোক তাড়াতাড়ি, না হলে তারা কৃষি ঋণ পরিশোধ করতে পারবে না। ফাইভের মধ্যে আর জল আইতাছে না, ঠিক মতো আর জল পাওয়া যাইতাছে না। আলু ক্ষেত আমরা সরকার থেকে ঋণ নিয়া আলু খেতে কাজ করা মানে এই হুজাইতে পারতো না আমরা। কেমনে সমস্যা, জল ঠিক পাইতেছে না, এই ওভারও ঠিক মতো আইতাছে না, ঠিক মতো আইতে আসে না। সবসময় বাজার থাকে, আবার এই বেতন খায়া সবসময় থাকে মাসে মাসে। আমরা জল পাইতেছে না। পঞ্চায়েতে অনেকবার জান দিছি, লিখিতভাবে দিছি, কোনো কাজ হয় না। এখানে কৃষক যারা আছে সবাই নাবারের থেকে অনেক টাকা নিয়ে একখানে আলু ক্ষেত করতে 40,000 টাকা খরচ হয়। আমরা চাইতে আছি যে মেশিনটা ঠিক হলেই তো জল পামু, আলু চাষ করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রয়াত হলেন প্রাক্তন সেনাবাহিনীর চতুর্দশতম প্রধান জেনারেল কেবি কৃষ্ণ রাও। মোদীর নেতৃত্বাধীন সরকারের আলোচনার নেই জায়গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রবীণ নেতা যশবন্ত সিনহা। উত্তর কাশ্মীরের দর্দপোরা গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত 3 জঙ্গি। মৃত জঙ্গি লস্করের শীর্ষ নেতা বলে জানা যায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।